ফুলশয্যার রাতে রাজ যখন মৌকে বলল, এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও। রাজের কথাটা মৌয়ের কলিজে গিয়ে বিঁধল। মামরা মেয়েটার ফুলশয্যার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, এটা কখনোই ভাবতে পারেনি সে। হাতের কাঁচা মেহেদির সাজ, অপরূপ লাগছে। ডিভোর্স সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে উঠে পড়ল। জীবনটা সত্যি আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইনে সে সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়েই রাজ বলল, আমার কিছু করার নেই, পরে ডিভোর্স না দাও তাই ঝামেলা আগেই মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম, চুক্তি যখন শেষ হবে আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভিতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা দিবে বলে, কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই যেন থেকে গেল। রাজমৌয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে তখনই খেয়াল করলো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারলো সে বিষয়টা কি। মৌকে বসে থাকতে দেখে বলে বের হয়ে গেল। মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহতা নদীর কথা। এই নদীর শেষ কোথায়? বান্ধবীদের কাছে শুনেছি বাসর রাতে এ হয় সে হয়, আর আমার রাজকে এবার কি দোষ দিব? আমি নিজের ইচ্ছেই তো চুপ করেছি। যদিও রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না এই বিষয়টা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই খেয়াল নেই। রাজ ফার্মেসি থেকে পেড নিয়ে এসে রুমে ঢুকতেই দেখে মৌ ঘুমাচ্ছে। চাঁদের জ্যোৎস্না এসে মুয়ের চাঁদ মাখা মুখটাতে ভর করেছে, মনে হচ্ছে অষ্টাদশী কোনো রাজকন্যা। রাজ মৌকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুমাইয়াকে ফোন দেয়। দুইবার রিং হতেই সুমাইয়া ফোন ধরে বলে, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝে কিন্তু ফিরে আসবে। আচ্ছা সুইটহার্ট, আমাকে বলো না কিন্তু। এখন রাখছি, বাই। আচ্ছা, টেক কেয়ার। সকালবেলা পাখির কিচিরমিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়ো করে বালিশ আর চাদর বিছানায় রাখে। মৌয়ের দিকে তাকিয়ে দেখে মৌ এখনো ঘুমাচ্ছে। রাজ মৌকে ডাক না দিয়ে দরজা খুলতেই দেখে ঋতু চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠল যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসছে? এহ, চা দেখলেই মনে হয় তোমার জন্য আমি নিয়ে আসছি। আসলে আমি চা তো ভাবির জন্য নিয়ে আসছি। ঋতু চা নিয়ে দেখে মৌ উঠে পড়েছে। মৌয়ের কাছে চাটা রেখে বলল, ভাবি, চা। তুমি চা নিয়ে কেন আসছো? আর আমি তো সকালে চা খাই না। তো কি হয়েছে, খাবে? আচ্ছা। চা খেয়ে মৌ যখন শাওয়ার নিতে যাবে এমন সময় রাজ মৌয়ের হাতটা ধরে ফেলল। মৌ রাজার হাতের স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। লজ্জামাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ পেটটা মৌয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী, আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় যেন জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না, ভালোবাসাই যায়। মৌ রাজকে যতই দেখে ততই যেন মুগ্ধ হয়ে যায়, ঠিক তার কল্পনার পুরুষটার মতো। মৌ ঘুমালেই একজনকে স্বপ্ন দেখত, আর সেই স্বপ্নটা যে এভাবে সত্যি হয়ে যাবে কোনো দিনই মৌ ভাবতে পারেনি। মৌ শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে তখনই পিছন থেকে রাজ ডেকে বলল, কি, সবাইকে কি তোমার মেয়েথিন পেট দেখাবে নাকি? নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুগ্ধ করতে চাইছ? কোনটা? এসব বাজে মেয়েরা করে। মৌ রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করব বলুন, আমি তো শাড়ি পরতে পারি না, একটু পরিয়ে দিবে? আচ্ছা কাছে আসো, শাড়ি পরাটাও পারো না, কি পারো তাহলে? রাজ ধমক দিয়ে মৌকে শাড়ি পরানো শিখিয়ে দিল। শাড়ি পরা শেষ হলে মৌকে দেখে রাজের মা বলে ওঠে, বৌমা, তুমি রান্নাঘরে কেন আসছো? কেন মা? আমি, আপনি যদি আসতে পারেন তাহলে আমি কেন আসতে পারবো না? মা, আমি আপনার মেয়ের মতো, আপনি এসব আর করবেন না। দূর পাগলি, আসো, একসাথেই না হয় রান্না করি। মৌও খুশি হয়ে যায়। সত্যি, মায়ের আদর বোধ হয় এমনই হয়।
এদিকে দেখতে দেখতে ২ মাস হয়ে গেল। মো রাজার পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষ মোকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মো জানে রাজের হৃদয়ে শুধু সুমাইয়েরই বসবাস। আর তাকে বিয়েটাও করেছে শুধুমাত্র তার মায়ের জীবন বাঁচাতে। ওই সময় যদি ওর মায়ের কথা না শুনতো, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। এদিকে দেখতে দেখতে ২ মাস হয়ে যায়। ২ মাসে রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষই শুধু মোকে ভালোবাসে। মৌ রাজকে যতই দেখছে, ততই যেন বিমোহিত হয়। কারণ মৌ হয়তো আগে এমন কোনো পুরুষ দেখেনি। প্রায় ৬ ফুটের কাছাকাছি লম্বা, নীল রঙের শার্ট পরলে যে কোনো মেয়ে প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। রাজার এক বান্ধবীর বিয়েতে রাজ মৌকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মৌকে রেডি হতে বলে। মৌ যখন রেডি হওয়ার জন্য চলে যাবে, তখনই রাজ মৌকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয়। মৌ খানিকটা অবাক হয়ে বলে, কি এটাতে? খুলে দেখো। মৌ খুলে দেখে যে একটা শাড়ি। মৌ শাড়ি দেখে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি করেছে। মৌয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেরেছে। কারণ রাজ জানে মৌ ঠিকমতো শাড়ি পরতে পারে না, তার উপর বিয়ে বাড়ি যাচ্ছে। তাই মৌকে বলল, কি হলো, তোমার শাড়ি পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে। তো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি তো শাড়ি পরতে পারি না। রাজ মজা করার জন্যই বলল। তো কি পারেন, খেতে? আপনার মা আপনাকে শাড়ি পরাও শিখায়নি? যেখানে ক্লাস 5 এর মেয়ে শাড়ি পরতে পারে। কি, আমার মাকে তো আমি দেখিনি। বাবার কাছে শুনেছি আমাকে জন্ম দেওয়ার সময় মা মরে গেছে। দুধটাও খেতে পারিনি। আর মা মরার জন্য বাবা আমার মুখ, বাবা মাকে অনেক ভালোবাসতো। বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে। রাজ স্পষ্ট দেখতে পেল মহেশ চোখের কোণে পানি। কি করবে ভেবে পাচ্ছে না। সত্যি শাড়ি পরার কথাটা মাকে টেনে বলা উচিত হয়নি। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে আসো, আমি তোমায় শাড়ি পরিয়ে দিব। মৌ কিছু না বলে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে টাওয়াল পরে যখনই রুমে আসছে, দেখে রুমে রাজ। দেখে থরথর করে কাঁপতে লাগলো। লজ্জায় মৌয়ের গাল লাল হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌ বলল, আপনি রুমে বাহিরে যান, আমি শাড়ি পরে আসছি। মৌ রাজকে জোর করে বাহিরে বের করে দিয়ে কোনো রকম শাড়ি পরল। রাজ রুমে এসেই দেখে লুঙ্গির মতো করে পড়ে আছে। সে কাঁদবে বুঝতে পারছে না। মৌকে ডাক দিয়ে বলল, কাছে এসো। এভাবে কেউ শাড়ি পরে? আসবো না, আপনি পসা। আপনি এত লুচু কেন? দেখ, মেয়ে মানুষের এই একটা সমস্যা, উপকার করতে গেলেই ভাবে লুচ্চামি করছে। আর তুমি যেভাবে শাড়ি পরছো না, ছেলেরা এসছে ভালো লুঙ্গি পরে। মৌ অনিচ্ছা সত্ত্বেও রাজার কাছে আসে। রাজ এক টান দিয়ে শাড়িটা খুলে ফেলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দেয়। রাজ শাড়ি পরিয়ে দিলে মৌয়ের দিকে তাকিয়ে দেখে মুখটা সূর্যের মতো লাল আকার ধারণ করছে। মুখ দিয়ে বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করছে। রাজ আজকে বুঝতে পারলো সত্যি লজ্জা নারীদের ভূষণ। লজ্জা পেলে মেয়েদের এত সুন্দর লাগে ধারণাই ছিল না। কি হলো, ভয় পেলে নাকি? তোমার শাড়ি পরা তো শেষ। যদি ময়দা মাখতে হয় তাহলে আর একটু লেট করতে পারো। মৌ রাজকে কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। আয়নার সামনে বসে কাজলের কোটাটা থেকে এক বিন্দু কাজল দিয়ে চোখের ব্রুতে লাগিয়ে নিল। কপালের ঠিক মাঝখানটায় কালো রঙের একটা ছোট্ট টিপ বসিয়ে বের হয়ে গেল রুম থেকে। রাজ ময়ের থেকে চোখ ফেরাতে পারছে না। কিন্তু না, ময়ের দিকে নজর দেওয়া যাবে না। আমার যা ভালোবাসা সব আমার প্রিয়তমা সুমেহের জন্য। রাজ গাড়িতে বসে সুমেয়ার সাথে কথা বলছে। মো জানে রাজ তার না। সে নির্দিষ্ট কয়েকদিনের চুক্তিবদ্ধ, বলতে গেলে রক্ষিতা। কারণ ৩ বার কবুল সাক্ষী রেখে বিয়েটা করেছে। সুমের সাথে রাজার রোমান্টিক কথাগুলো মোয়ের হৃদয়ে এসে আঘাত করছে। রাজকে যখন সুমাইয়া ফোনে কিস করছে, তখনই মোয়ের চোখের কার্নিশ বেয়ে টুক গড়িয়ে পড়ে। সদ্য কাজল দেওয়া চোখটা নদী টাইটমোর হয়ে যেমন তেমনি আছে। দেখতে দেখতে এসে পড়ে। বিয়ে বাড়িতে একটা ছেলে মৌকে দেখে বলে, ইস মালটা সেই। ছেলেটার কথা শুনে রাজার মাথায় রক্ত উঠে যায়। বিয়ের সামনে ছেলেটার গাড়ি স্বল্প, এটা আমার স্ত্রী, কোনো বাজারের পণ্য নয়। ভবিষ্যতে কথা বলার আগে ভেবে বলবি। তোর ঘরে যেমন মা বোন আছে, তেমনি সবারই ঘরে আছে। ভবিষ্যতে কোনো মেয়েকে মাল বলার আগে নিজের মা বোনের চেহারাটা মনে করবি। দেখবি মুখ দিয়ে আর মাল কথাটা আসবে না। ওকে নিয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ আজ অনেক খুশি। রাস্তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচিত আজ। এমন সময় মৌ রাজার হাতটা ধরে ফেলে। হাত ধরলে কেন? আজ সোফাতে না গেলে চলে না? আমরা তো স্বামী স্ত্রী। তোমার প্রতি আমার তো একটা অধিকার রয়েছে। হুম, আমরা স্বামী স্ত্রী, তবে বাহিরের লোকদের কাছে, কিন্তু ঘরের ভিতর না। তুমি হয়তো চুক্তির কথা ভুলে যাচ্ছ। আমি বিয়েটা করেছি শুধুমাত্র মায়ের খুশির জন্য।
আর সুমাইয়ার বিদেশ থেকে আসতে দেরি হবে বলে। মাকে এই অবস্থায় সুমাইয়ার কথা বললে মেনে নিত না। আর তুমি তো টাকা নিয়েছ, তুমি এটাও বলতে পারবে না আমি তোমাকে ঠকাচ্ছি, কারণ তুমি নিজের ইচ্ছে রাজি হয়েছ শুনতে। মৌ আর কিছু বলতে পারে না, রাজার হাতটা ছেড়ে দেয়। চোখের পানি কোনো বাধা মানছে না। তার ভাগ্যটা কি এতটাই খারাপ, যার জন্য ছোটবেলায় মা মারা যায়, বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, নিজের বাবা সন্তানকে আর স্বামী পেয়েছে তাও কন্টাকে। এসব ভেবেই ঘুমিয়ে যায়। ফজরের নামাজের আজান শুনে ময়ের ঘুম ভেঙে যায়। মো রাজার কাছে গিয়ে দেখে রাজ ঘুমাচ্ছে। ঘুমন্ত চেহারাটা ময়ের কাছে খুব মায়াবী লাগছে। ছেলেদের চেহারা যে এত মায়াবী হয় তা জানা ছিল না। মৌ রাজার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে রাজার ভালোবাসার স্পর্শ রেখে দেয়। রাজ জেগে ওঠে। তুমি এখানে? আজান দিয়েছে, নামাজ পড়বে না? রাজ ময়ের গালে ঠাস করে সর বসিয়ে দিয়ে বলে, তোকে কতদিন বলেছি আমাকে রাতে নামাজের জন্য ডাকবি না, অযথা আমার ঘুমটা নষ্ট করতে আসিস। সকালে আমার অফিস আছে, যা, তোর মন চায় তুই গিয়ে পড়। মৌ আর কোনো শব্দ না করে অজু করতে চলে যায়। মৌ যখন নামাজ পড়ে মোনাজাতে, তখন রাজের মনে পড়ে যায় কাজটা সে ঠিক করলো। নামাজ তো আমার ভালোর জন্যই বলেছে, দূর, মেয়েটাকে আরো মারলাম। রাজার কেন জানি ভীষণ খারাপ লাগছে। তাই সে ঘুম থেকে উঠে যখনই বেলকনিতে দাঁড়াবে, এমন সময় পাশের রুম থেকে কারো চাপা কান্নার আওয়াজ পেল। রাজ রুমে উকি দিতে দেখে মৌ নামাজের মোনাজাতে কাঁদছে, আর কি যেন বলছে। আর রাজ একটু খেয়াল করতে শুনতে পেল মৌ বলছে, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আমি যে ওর সাথে জান্নাতে থাকতে চাই, তুমি হেদায়েত না দিলে কে দিবে? এতে তো একটি গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তুমি আমার স্বামীকে কবুল করে নাও। ও আল্লাহ, নামাজের কথা বলেছি বলে আমাকে সর মেরেছে, তুমি কিছু মনে করো না। আমাকে স্বামী স্ত্রীকে মারতেই পারে, এতে করে তুমি মন খারাপ করো না। আমার স্বামীকে তুমি কবুল করে নাও, আমি তাকে নিয়ে জান্নাতে থাকতে। ও আল্লাহ, জন্মের সাথে সাথে মাকে নিয়েছ, তোমার করিনি, বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত করেছ, তবুও অভিযোগ করিনি। তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, তার সাথে যেন জীবনের বাকি কাটতে পারি, তার পায়ের নিচে যেন থাকতে পারি। মোনাজাত শেষ করার আগে রাজ রুমে এসে শুয়ে পড়ল। মৌ যখন নামাজ শেষ করে রুমে ঢুকলো, এমন সময় রাজ স্পষ্ট খেয়াল করলো ভোর রাতে তার থাপ্পড়ের দাগ গালে বেশি আছে। 5টা আঙ্গুল স্পষ্ট বোঝা যাচ্ছে। মৌ আজ শাড়ি পরেছে, আজ লম্বা গোমটা টেনে সরের দাগটা আড়াল করে রেখেছে। রাজ সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। অফিসের কাজ করছে, এমন সময় ময়ের ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? তুমি খেয়েছ? না, খাবো। আচ্ছা, খেয়ে নাও। আর আমার আজ টাকা লাগবে 1 লাখ। এত টাকা দিয়ে কি করবে? আমি তো চুক্তির টাকাটাই চাচ্ছি। ও আচ্ছা, লকারের চাবি বিছানার নিচে, চাবি নিয়ে আলমারি থেকে 1 লাখ টাকা নেবে। আচ্ছা। ফোন কেটে দিলে রাজ ভাবতে লাগে, টাকার জন্য মেয়েরা কি না করতে পারে। যতটুকু ভালো মনে করেছিলাম, দুপুরে তার দিল কতটা ভালো। সত্যি, মেয়েরা ক্ষণে ক্ষণে রং পাল্টায়। ধুর, কি যে সব ভাবছি আমি। লাঞ্চের সময় রাজ ক্যান্টিনে যখন সকল কর্মচারীদের সাথে খেতে যায়, ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বের করে দেখে আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ে বলে, জান, তুমি কোথায়? রাজ ফোন নাম্বারটা আবার দেখে বলল, ও মাই সুইট হার্ট, তুমি দেশে এসেছ? ফোন করলেই তো পারতা। সারপ্রাইজ, তাই বুঝি? হ্যাঁ তাই। তুমি বাহিরে বের হও। আচ্ছা। রাজ বাহিরে বের হতে সুমাইয়া রাজকে এসে জড়িয়ে ধরে। সুমাইয়াকে দেখে চমকে যায়। এ সুমাইয়া, রাস্তা তো, এভাবে জড়িয়ে ধরে আসো কেন? সবাই তো ফ্রিতে সিনেমা দেখছে। দেখ, তোমাকে ধরবো না তো কাকে ধরবো বলো তো? হ্যাঁ, আমাকেই ধরবে, তবে এখানে না। আর এটা আমেরিকাও না, বুঝলে সুইট হার্ট? হ্যাঁ বুঝলাম। চলো, আজ সারাদিন শহর চষে বেড়াবো। রাজা সুমাইয়া সারাদিন ঘুরে সন্ধ্যায় ডিস্কোতে চলে যায়। এদিকে রাত ডিস্কোতে গিয়ে ড্রিঙ্কস করছে। সুমাইয়া রাজার সাথে ডেট করার জন্য গোপনে ড্রিঙ্কসের যৌন উত্তেজনার ওষুধ মিশিয়ে দেয়। রাজা সুমাইয়া দুজন যখন একটা রুমের ভিতর, সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। হঠাৎই সুমাইয়ার ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, ম্যাডাম, আঙ্কেল স্ট্রোক করেছে, আপনি হসপিটালে আসেন। সুমাইয়া ফোনটা পিক করে রাজকে নিয়ে হোটেল থেকে বের হয়ে পড়ে। আর রাজকে বাসায় যেতে বলে সুমাইয়া গাড়ি করে হসপিটালে চলে যায়। এদিকে বাসায় আসতে মাথাটা কেমন ঘুরতে লাগলো। বাসায় এসে দরজা নক করতে এসেছিল। ও আচ্ছা, খাবে এসো? না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। রাত যখন শুয়ে পড়বে, এমন সময় মৌ গিয়ে চুল আঁচড়াতে লাগলো। মৌ এমনিতে শাড়ি ঠিক রাখতে পারে না, আর কেন জানে শাড়িটা শরীরের স্পর্শকাতর জায়গা
এদিকে রাজের শরীরটা কেমন লাগছে, মুখে খুব কাছে পেতে ইচ্ছে করছে। রাজ এবার আর সহ্য করতে পারলো না। পিছন থেকে এই কি হচ্ছে রাজ? রাজ মৌকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মৌ অনেকটা ঘাবড়ে যায়। কি হচ্ছে রাজ, তুমি কি করছো? আমি কি পাগল হয়েছি প্রিয়তমা? আর তুমি আমার স্ত্রী। তো তুমি তো বলেছিলে। মৌয়ের কথা শেষ করার আগে রাজ মৌয়ের ঠোঁট দুটো বন্ধ করে দেয়। তারপর দুজনে ভালোবাসার সাগরে হারিয়ে যায়। পরদিন সকালে মৌ ঘুম থেকে উঠে সাবান নিয়ে এসে দেখে রাজ দাঁড়িয়ে আছে। কিছু বলবে? মৌ কাল রাতের জন্য সরি। আমি ইচ্ছাকৃতভাবে কাজটা করিনি। ড্রিঙ্কস করেছিলাম তো তাই। আমায় ক্ষমা করে দাও। আর এই নাও ফিল। খেলে কনসিভ হওয়ার চান্স থাকবে না। আর এই নাও পানি। মৌ কিছু বলতেও পারছে না। দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কি হলো, তুমি কাঁদছো কেন? সরি বলেছি তো। হা করো। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। মৌ অনিচ্ছা সত্ত্বেও হা করলো। রাজ মৌয়ের মুখে একটু পানি দিয়ে কয়েকটা পিল মৌয়ের মুখে তুলে দেয়। কাছে মনে হচ্ছে যত্ন সহকারে কেউ তার মুখে বিষ তুলে দিচ্ছে। এতটা কষ্ট লাগছে। মনে হচ্ছে কেউ বিষ খাইয়ে দিলেও এতটা কষ্ট লাগবে না। রাজ মৌকে পিল খাইয়ে দিয়েই হাঁপ ছেড়ে বাঁচে। যাক, বাঁচা গেল। নিজের ভুলের জন্য কি বোকামিটাই না করছিলাম। মৌ বিছানায় শুয়ে শুয়ে এই কান্না দেখার মতো মানুষ তার নেই। এদিকে কাজের মেয়েটা এসে মৌকে ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। মৌ কোনো রকমে বিছানা থেকে নেমে সকলের সাথে ব্রেকফাস্টে অংশগ্রহণ করলো। মৌয়ের পেটে যেন কিছুই যাচ্ছে। এটা রাজার মা মিসেস খেয়াল করলো। কি রে মা, তুমি তো কিছু না। কই না তো মা, খাচ্ছি তো। তা তো দেখতেই পাচ্ছি। আর এই যে বাবা রাজ, আমি আর কতদিন বাঁচি? নাতি নাতনির মুখ দেখতে পারবো না? মৌয়ের শাশুড়ির কথাগুলো শুনে মৌয়ের আরো বেশি যেন কষ্ট হতে লাগলো। এই সংসারটা যে তার বড্ড পরিচিত। মানুষগুলো আপন হয়ে গেছে। কোনো দিন তো এভাবে আদর কারো পায়নি। কিন্তু তাদের কোনো আশাই সে পূর্ণ করতে পারবে না কখনো। রাজ তার মাকে কিছু না বলে খাবার ছেড়ে উঠে পড়ল। কিরে বাবা, খেলি না? ও মা, অফিসের কাজ আছে। তা খেয়ে তো যা। না মা, যতটুকু খেয়েছি এতে হবে। আচ্ছা, তাহলে তুই সাবধানে যাস। আচ্ছা মা, আসি। রাজ বাসা থেকে বের হয়েই সুমাইয়াকে ফোন দিল। দুবার রিং হতে সুমাইয়া ফোনটা ধরে। বলল, হ্যালো জান, কোথায় তুমি? এই তো, আমি অফিসে যাচ্ছি। ও আচ্ছা, শোনো, বাবা অসুস্থ। তুমি কি বাসায় আসবে? ও নো, তুমি আগে বলবে না। কি হয়েছে বাবার বলো? আরে স্ট্রোক করেছিল। এখন অনেকটা সুস্থ আছে। আচ্ছা, তুমি থাকো, আমি আসছি। রাজ তাড়াহুড়ো করেই সুমাইয়াদের বাসায় চলে যায়। সুমাইয়ার বাবা রাজকে দেখে কাছে টেনে নেয়। বাবা, তুমি যেন কি করছো? এই তো আঙ্কেল, বাবার কোম্পানি দেখাশোনা করছি। ও আচ্ছা। সুমাইয়া মামুনি, রাজ বাবাজিকে নিয়ে উপরে যাও। সুমাইয়া রাজকে নিয়ে সোজা উপরে চলে যায়। সুমাইয়াকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। সুমাইয়া রাজের দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। এভাবে কিছুক্ষণ নীরব থেকে সুমাইয়া রাজকে বলে, কি হলো? এমন করে তুমি কি দেখো? আমার রাজকুমারীকে দেখি। দেখার কি আছে? আগে মনে হচ্ছে দেখোনি। দেখেছি, তবে তোমাকে যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই। জানি না তুমি কোন মায়ায় ফেলেছ আমায়। পূর্ণিমার ছাদের চেয়েও তুমি আমার আকাশে দীপ্তিমান। তাই বুঝি? হুম, তাই। আচ্ছা, লাভ ইউ। একটু জড়াইয়া ধরি। এহ, আমার বুঝি লজ্জা? তাই বুঝি? আপনার বুঝি এত লজ্জা? তাহলে রাস্তায় জড়িয়ে ধরেছিলে? কি হয়েছে তাই? আবারও ধরছি। এ বলে সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। সুমাইয়াকে জড়িয়ে ধরে। সুমাইয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সুমাইয়ার সারা শরীর দিয়ে যেন আগুন বের হচ্ছে। সুমাইয়া রাজের ঠোঁটের সাথে চেপে ধরে। সুমাইয়া রাজকে নিয়ে যেন অন্য দূরে হারিয়ে যেতে চাচ্ছে। যে কাজটা রাজের কথা ছিল সেটা করছে যেন। কিন্তু কি হচ্ছে বুঝতে, বিয়ের আগে এসব করা ঠিক না। এটা রাজ খুব করে বুঝতে পারছে। তাই তো সুমাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুমাইয়া খানিকটা অভিমানী সুরেই বলল, কি হয়েছে জান? তুমি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কেন? সুইটহার্ট, আমি তো তোমাকেই বিয়ে করব বলো। আর বিয়ের আগে এসব করা শরীয়ত সম্মত না। তাই আমি চাই না অপবিত্র করতে। তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে আমার ভালোবাসার সমস্তটা তোমায় বিলিয়ে দিব। সুমাইয়া কিছু একটা বলতে গিয়েও যেন থেমে গেল।
এদিকে সুমাইয়ার কাছে মনে হচ্ছে সমস্ত শরীরে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। রাজ ব্যাকডেটেড। কি হলো? তুমি চোখ বন্ধ করে কি ভাবছো? কিছু না জান, তবে তোমাকে পেয়ে আমি সত্যি অনেকটা ভাগ্যবতী। আচ্ছা সুইটহার্ট, আমার যে এখন যেতে হবে। রাজ বিকেলে বাসায় এসে দরজা নক করতেই মো দরজা খুলে দেয়। দরজা খুলে রাজকে দেখে অনেকটা চমকে যায়। রাজ এই সময়ে রুমে। মো বলল রাজকে, আজকে আপনার শরীরটা খারাপ লাগছে? এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছেন যে? না, ভালো লাগছিল না, তাই তো এসে পড়লাম। আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য লেবুর শরবত করে নিয়ে আসছি। মো রাজের জন্য লেবু শরবত করে এনে রাজের দিকে তাকাই। তখনই তার গ্লাসটা ফ্লোরে ভেঙে পড়ে যায়। রাজার শার্টে ময়ূর স্পষ্ট দেখতে পাচ্ছে লিপস্টিকের দাগ। ময়ূর আর বুঝতে বাকি রইল না রাজ কোথা থেকে আসলো। ময়ূর বুকের ভিতরটা কষ্টে যেন ফেটে যাচ্ছে। সে জানে রাজ তার নয়, তবুও যেন কেন এত কষ্ট লাগছে। মানুষটাকে কি সে ভালোবেসে ফেললো? এদিকে দিন যতই যাচ্ছে রাজের মেজাজ যেন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক মতো বাসায় ফিরে না, রাত করে ফিরে। রাজার মা মিসেস হাফসা কিছু জিজ্ঞেস করলেই বলে, মৌ বলে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে তো তাই। রাত প্রায় 1টা, এখনো রাজ বাসায় আসছে না। বারবার ফোন করছে মৌ, কিন্তু বারবারে পরিচিত কণ্ঠে কেউ একজন জানান দিচ্ছে, আপনি যে নাম্বারে ফোন দিচ্ছেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে, পরে আবার চেষ্টা করেন, ধন্যবাদ। মৌর খুব ভয় হচ্ছে রাজের কিছু হলো না তো। মৌ 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। মৌর যখনই কোনো তখন সে নামাজে দাঁড়িয়ে যায়, কারণ সে আল্লাহর উপর সকল অবস্থায় ভরসা রাখে। মৌ নামাজ শেষ করে খাটে এসে বসতেই কি যেন দরজায় নক করে। মৌ দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। কি হলো জান, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসো, আমার কাছে আসো। মৌ দরজা লাগিয়ে দিয়েই রাজকে নিয়ে তাদের রুমে এসে পড়ে। এই অবস্থায় রাজের মা রাজকে দেখলে অনেক বেশি কষ্ট পাবেন। রাজ মৌকে খাটে শুইয়ে দেয়। রাজের মুখ থেকে ড্রিঙ্কসের গন্ধ আসছে। মৌয়ের আর বুঝতে বাকি থাকে না রাজ এখন নেশা করে এসেছে। রাজ মৌকে বুকের সাথে ঝাপটে ধরে বলে, বউ, আমি তোমাকে আর কোনো দিন কষ্ট দিব না। আমি তোমাকে ভালোবাসি। মৌ রাজকে সারাতে গিয়েও পারে না। রাজ শাড়িটা খুলতে খুলতে আস্তে আস্তে খুলতে লাগে, এমন যেন কেউ, তার মনে হচ্ছে শরীরে কেউ যেন কারেন্ট লাগিয়ে দিয়েছে। রাজের প্রতিটা স্পর্শ মৌকে পাগল করে দিচ্ছে। মৌ আর সহ্য করতে না পেরে রাজকে জড়িয়ে ধরে। রাজ মৌয়ের বুকে ঘুমিয়ে যায়। সকালবেলা রাজের ঘুম ভাঙতে রাজ দেখে মৌ তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৌয়ের রাত খোলা শাড়ি ফ্লোরে পড়ে আছে। মৌকে তার বুক থেকে সরাতেও পারছে না। আর রাজ মৌকে এভাবে দেখে যেন অনেকটাই রেগে যায়। মৌকে 2বার জোরে জোরে ডাক দিতেই মৌ ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? কিছুই হয়নি। আর হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর বুকের কাপড় মাটিতে ফেলে রাখলেই আমি কি তোর প্রেমে পড়ে যাব? কখনোই না। মৌ শাড়িটা গাতে পেঁচাতে, কাল রাতে আপনিই তো জোর করে আমার শাড়ি খুলে ফেলেছেন। এই, তোর লজ্জা করে না? তুই যদি নগ্ন হয়েও থাকিস এই রাস্তার দিকে ফিরেও তাকাবে না। তোর শাড়ি খোলা তো দূরের কথা, আমার সম্পত্তির লোভে তুই প্রেমে জালে ফাঁসাতে চাস। এই জন্যই বাসর রাতে তো সাইন নিয়ে নেই ডিভোর্স পেপারে। মৌ আর কিছুই বলে না, অশ্রু ঝরাতে লাগলো। এদিকে রাত চলে গেলেই মৌ 2বার করে বমি করে দিল। মাথাটা কেমন যেন ঘুরছে তার। বিকেল বেলা বাহিরে যাওয়ার নাম করে হসপিটালে গিয়ে ডাক্তারকে সবকিছু খুলে বলল মৌ। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করেই বলল, খুশির খবর, আপনি মা হতে চলেছেন। ডাক্তারের কথাটা শুনে আনন্দের হলেও মৌয়ের চোখে যেন অজান্তে জল এসে ভর করল। কি হলো, আপনি কাঁদছেন কেন? ম্যাডাম, খুশিতে চোখে জল এসে, ও আচ্ছা, আর হ্যাঁ, সবসময় সচেতন থাকবেন। ধন্যবাদ, আমি এখন আসি। আচ্ছা। মৌ হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ বাসায় এসে কাজটা কি সে ঠিক করলো? রাজার না করা সত্ত্বেও বেবিটা সে নিল, ভাবতে পারছে না। আর রাজ যদি শুনে সে প্রেগনেন্ট, সে কি ভাববে? রাজকে কোনোভাবেই প্রেগনেন্টের কথা বলা যাবে না। বলা যাবে না। সেদিন যখন রাজ পিল দেয় তখন সে পিল না খেয়ে মুখে রেখে দেয়। আর যখন রাজ চলে যায় পিল ফেলে দিয়েছে।
এই কথা শুনলে সে অনেক রাগ করবে। এসব ভাবতে ভাবতে চোখে জল এসে যায়। রাজ যদি বাবার পরিচয় না দেয়, সবাই কি বলে রাখবে? এসব ভাবতে ভাবতে বুক ফেটে কান্না আসে মোয়ের। আসরে নামাজ পড়ে মৌ যখন বসে আছে বিছানায়, এমন সময় ঋতু আর রাজের মা আসলো। মৌ দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, মা কিছু বলবেন? হুম। ঋতের ওদিকে আমার ভাইটাও অসুস্থ। সকালে রাজকে বলেছিলাম সবাই মিলে যাব, আর রাজ তো যেতে পারবে না। এদিকে বাজার কাজের মহিলাটাও ছুটি নিয়েছে বাড়ির। ভাবছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু তাও নিতে পারছি না বৌমা। আরে মা, আপনারা যান, রাজকে ছেড়ে আমি কিভাবে যাব? সত্যি বৌমা, তোমাকে ছেড়ে যেতে আমাদের খারাপ লাগছে। এদিকে ছাড়ছে না, নাছোড়বান্দা যেতেই বলেছে। আচ্ছা, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে মা, আমরা তাহলে যাই। আর হ্যাঁ, মন খারাপ করো না মা, আর রাজকে দেখে রেখো। আচ্ছা। এদিকে ঋতু আর রাজের মা চলে গেলে মৌ রান্না করে রাজের জন্য অপেক্ষা করছে। রাজ রাজ রাতে এসে দেখে মৌ খাবার টেবিলেই ঘুমিয়ে গেছে। মুখে ডাক দিতে গিয়েও আর ডাক দিল না। রাতের কথা ভেবে মনটা খারাপ হয়ে যায় রাতের। তাই মৌকে ডাক না দিয়েই শুয়ে পড়ে। রাত 12টার দিকে যখন মৌয়ের ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙেই দেখে রাজ ঘুমাচ্ছে বিছানায়। পা থেকে জুতাটাও খুলেনি। মৌ খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার যেমন রাখা আছে ঠিক তেমনি। রাজ খাবার খায়নি। মৌ খানিকটা খাবারটা ওভাবেই রেখে রাজার পা থেকে জুতা খুলে দিয়ে একটা চুমু। আমি কতই না ভাগ্যবতী হতাম যদি তোমার পায়ের নিচে একটু স্থান পেতাম সারাটা জীবনের জন্য। এই বলে পা জোড়া বুকে জড়িয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কখন যে পায়ের কাছে ঘুমিয়ে যায় সে খেয়াল নেই। ফজরের আজান হচ্ছে। আজান শুনে ঘুম ভেঙে যায় ময়ের। ঘুম থেকে উঁচু করে নামাজে যাওয়ার আগেই ভাবলো, রাজকে ডেকে দেই। আমি চাই না আমার স্বামী জাহান্নামী হোক। মৌ রাজার কাছে গিয়ে ডাক দিতেই রাজ ঘুম থেকে উঠে চোখ কসলিয়ে কসলিয়ে বলতে লাগলো, এই, আমায় ডাকছিস কেন? ফজরের আজান হয়ে গেছে, অজু করে নামাজটা পড়ে নেন। এই, তোকে না বলেছি নামাজের জন্য ডাকবি না? আমার ভালোর জন্যই তো ডাক দেই, আপনার জন্য তো ডাকি। রাজ আবার রেগে গিয়ে মুয়ের গালে সর বসিয়ে দিয়ে বলল, আমার ভালো তোরকে বুঝতে হবে না। রক্ষিতাদের আবার নামাজ? পারলে তুই গিয়ে পড়। রাজার মুখে রক্ষিতা কথাটা শুনে দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মৌ চোখের পানি মুছতে মুছতে জায়নামাজে গিয়ে বসলো। নামাজ শেষ করে প্রতিদিনের মতো আজও বলল, হে আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দেন। আমি আমার জন্য কিছু চাই না, আপনি আমার স্বামীকে কবুল করে নেন। তার উপর কোনো আযাব দিবেন না। যা দেওয়ার আমাকে দেন। তবে হে রব্বুল আলামিন, সহ্য করার শক্তিটাও আমাকে দিবেন। নামাজ শেষ করে মৌ ব্রেকফাস্ট রেডি করতে চলে যায়। এদিকে রাজ ঘুম থেকে উঠে বেলকুনিতে যখন যায়, এমন সময় রাজের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখে মা ফোন করেছে। রাজের ফোনটা ধরেই বলল, মা কোথায় তুমি? আর বলিস না, তোর মামা বাড়ি আসছি। তোকে না গতকাল সকালে বললাম? আর শোন, আমাদের ফিরতে সপ্তাহখানেক লেট হবে। ঠিক মতো থাকিস বাড়িতে। একদম বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা মা, আর তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা, সাবধানে থাকিস। রাজ ফোনটা কেটে দিয়ে ব্রেকফাস্ট করে যখন রেডি হচ্ছে, এমন সময় মৌ বলল, আপনাকে নীল কোটে অনেক সুন্দর লাগে। রাজ গা থেকে নীল কালারের কোটটা খুলে কালো রঙেরটা পরে বের হয়ে গেল। রাজ অফিসে গিয়ে দেখে তার চেয়ারে সুমাইয়া বসে আছে। দেখে সুমাইয়া জড়িয়ে ধরে, এই, কি করছো? এটা তো অফিস, কেউ দেখে ফেলবে তো। আচ্ছা, ছেড়ে দিলাম। আর শোনো, মা রিত্য তারা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। চলো, আজ তোমার মায়ের সাথে দেখা করতে যাব। কেন? শাশুড়িকে দেখতে যাব, তাই। মা রিত্য তো বাসায় নেই, মামা বাড়িতে গিয়েছে। সত্যি বলেছ? হুম। তাহলে চলো, আজ তোমাদের বাসায় রোমান্স করব। মৌ, ও কি ভাববে? তুমিও না। ও কিছুই ভাববে না। ও তো চুক্তিই করেছে, কিছুই বলবে না ও। আর তুমি তো ডিভোর্স দিচ্ছই। আচ্ছা চলো। রাজ সুমাইয়াকে নিয়ে বাসায় এসে পড়ে। বাসায় এসেই দেখে মৌ রুমে বসে আছে। সুমাইয়া মৌকে দেখেই বলে, জান, তুমি একে ভাড়া করেছো? হুম। আচ্ছা, এই যে তুমি, আমাদের জন্য নাস্তা রেডি করো তো। মৌ কিছুই বলছে না, প্যাল প্যাল করে রাজার দিকে তাকিয়ে আছে। কি হলো, এখনো যাচ্ছে না? সুমাইয়া কি বললো যেন শুনতেই পারলো না। মৌ বুকে হাজারো পাহাড় সম কষ্ট চাপা দিয়ে মুচকি হেসে বলল, যাচ্ছি। মৌ চলে গেলেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। এই সুমাইয়া, কি হচ্ছেটা কি? কি হচ্ছে বুঝো না? আমার জানকে আমি আদর করছি। সুমাইয়া রাজকে বিছানায় ফেলে দিয়ে রাজকে আলিঙ্গন করে নেয়। এদিকেও মৌ নাস্তা রেডি করে নিয়ে এসে যখন দরজা ধাক্কা দেয়, এমন সময় দেখে সুমাইয়া আর রাজ অর্ধ উলঙ্গ। মৌ আর সহ্য করতে পারে না। দরজা খোলার শব্দে মৌকে এভাবে দেখতে পেয়ে রাগে ফুঁসলে ওঠে। মৌয়ের গালে সর বসিয়ে দিয়ে বলে, তুই রুমে আসবি, দরজা নক করে আসবি না? সরি ম্যাডাম, ক্ষমা করে দিবেন।
আমি বুঝতে পারিনি। এই নেন আপনাদের নাস্তা। আচ্ছা এখন তুই যা। আমরা না ডাকলে আর এই রুমে আসবি না। মৌ রুম থেকে বের হয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মনে হচ্ছে তার কলিজাটা যেন কেউ কুচি কুচি করে কাটছে। মৌ পারছে না তার ভাগটা সুমাইয়াকে দিতে। মনে প্রাণে আমি হিসাবেই গ্রহণ করেছে। মৌয়ের খুব কষ্ট হলে সে নামাজ পড়ে, এতে যেন কষ্ট কম হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিকে রাজ আর সুমাইয়া বালিশ নিয়ে মারামারি করতে সময় সুমাইয়ার হাতের বালিশটার কভার খুলে যায়, আর সাথে সাথে বালিশের কভার থেকে একটা কাগজ বেরিয়ে আসে। রাজ কাগজটা হাতে নিয়েই দেখে মৌয়ের প্রেগনেন্সি রিপোর্ট। রাজের মাথায় যেন রক্ত উঠে যায়। রাজ রিপোর্ট নিয়ে দৌড়ে বের হয়। রাজের মন চাচ্ছে কালনাগিনীটাকে এখনই মেরে ফেলতে। রাজ রুম থেকে বের হয়ে দেখে মৌ নামাজের মোনাজাতে। নামাজ শেষ করে যখন জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়, রাজ তখনই মৌয়ের গালে সজোরে মৌ মাথা ঘুরে জায়নামাজের মধ্যে পড়ে যায়। নাক পেটে তার জায়নামাজের রক্ত পড়তে লাগে। মৌ এক হাতে নাক চেপে ধরে রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। রক্তে হাত বেসে যাচ্ছে। এই, তুই কার সাথে পেট বাজিয়েছিস? আর কার সন্তান আমাকে গছিয়ে দিতে চাইছিস? মৌ কিছুই বলতে পারছে না। ফ্যাল ফ্যাল করে শুধু রাজের দিকেই তাকিয়ে আছে। এই, এভাবে তাকাবি না। তোর নষ্ট মুখ আমি আর দেখতে চাচ্ছি না। আমারটা খাস, আমারই পড়িস, আমার বাড়িতে থাকিস, তারপরও অন্য ছেলেদের কাছে নিজের দেহ বিলিয়ে দেস। আপনি প্লিজ চুপ করেন। আমার গর্ভে যে সন্তান, এটা আপনার কয়েক মিনিটের ভালোবাসার ফসল। এই, চুপ কর, নষ্টা মেয়ে কোথাকার। আমি তোকে নিজে হাতে পিল খাইয়েছি, আর তুই কিনা বলিস তুই প্রেগনেন্ট। একটা পাগলেও বলবে তোর গর্ভে একটা জারজ সন্তান। প্লিজ আপনি চুপ করুন। আল্লাহর শপথ করে বলছি, আমার গর্ভে যে সন্তানটা সেটা আপনারই। আপনি সেদিন যখন আমাকে ফিল খাওয়ানোর জন্য মুখে পানি তুলে দিয়েছিলেন, আমি তখন ফিলটা খাইনি, মুখে রেখে দিয়েছিলাম। আমি পারিনি সেদিন ফিল নামক ছোট্ট বীজটা আমার ভিতরে জন্ম নেওয়া একটা জীবনকে হত্যা করতে। আমি পারিনি আপনার দেওয়া ফিল খেতে। আর আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা আপনারই সন্তান। ভয় পাবেন না, চুক্তি শেষ হলে আমি চলে যাব। আপনাকে আমার গর্ভের সন্তানের পরিচয় দিতে হবে না। তবুও ওকে জারজ বলবেন না। জন্মের আগে ওর নামে মিথ্যে অপবাদ আল্লাহ সহ্য করবে না। আর বিশ্বাস করেন, আপনি ছাড়া কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। আপনি আমাকে রক্ষিতা বা পতিতা যাই কিছু ভাবেন না কেন, আমি আপনাকে স্বামী হিসাবেই ভাবি। যতদিন না চুক্তি আছে ততদিনই আপনি আমার স্বামী। মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমি আপনাকে বিয়ে করেছি। মৌয়ের মুখে এমন কথা শুনে সুমাইয়া যেন রাগে অগ্নিমূর্তি ধারণ করে। মৌয়ের বাম গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মৌ সুমাইয়াকে কিছু না বলে রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। নিজের স্বামীর সামনে অন্য একটা মেয়ে তার গায়ে হাত তুলল, তাতে রাজের দৃষ্টিপাত হলো না। মৌয়ের চোখের পানি যেন আর বাধা মানল না। চোখের পানি মুক্ত দানার মতো টপ টপ করে পড়ছে। বাহ, দেখেছো জান, কেমন কান্নার অভিনয় করছে। আরে চুক্তি করেছো ভালো কথা, তাই বলে কি পেটে বাচ্চা নিতে হবে? আর শোনেন মিস মৌ, রাজ জন্মগতভাবেই আমার সম্পত্তি, আমার জান। আমরা পরিবার মেনটেন করে খুব শীঘ্রই বিয়ে করব। নেক্সট টাইমে স্বামীর অধিকার নিয়ে রাজের দিকে হাত বাড়াবে না। রক্ষিতার মতোই থাকবে। চলে যান, সময় নষ্ট হচ্ছে। জানি না কবে আমার জানকে সম্পূর্ণরূপে আমার আপন করে পাবো। আমার অনেক ভয় হয়, যদি তোমাকে আমি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমি বাঁচবই না। রাজ সুমাইয়ার কপালে চুমু দিয়ে বলল, কী রকম অলক্ষণে কথা বলছো তুমি? তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? আচ্ছা চল, রুমে যাব, আমার বাসায় যেতে হবে। সুমাইয়া আর রাজ তাদের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়েই সুমাইয়া রাজকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। রাজের বুকের উপরে শুয়ে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা সুমাইয়া, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? কই না তো, ভালোবাসি না। তবে কি জানো রাজ, আমি যতবার নিঃশ্বাস নিই তার চেয়ে বেশি বার আমার জান পাখিটাকে মিস করি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। বিদেশের মাটিতে যখন ছিলাম তখন তোমার একটি ছবি বুকে নিয়ে ঘুমাতাম। আমার মনে হতো তুমি আমার সাথেই আছো। প্রতিনিয়ত তোমাকে মিস করতাম। জানো জান, তুমি কখনো ছেড়ে যেতে চাইলে আমাকে গড়াল টিপে মেরে ফেলো, তারপর না হয় ছেড়ে যেও। আমি বেঁচে থাকতে তোমাকে হারাতে পারবো না। সুমাইয়া কথাটা বলেই কেঁদে দিল। রাজের বুকের ভিতরটা কেমন যেন চিনচিনে ব্যথা হতে লাগলো। সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি আমার, আমি মরে গেলেও আমার আত্মাটা তোমায় ভালোবাসবে, মরতে হবে না। এই বলে সুমাইয়া তার রাজের উষ্ঠ যৌগলকে সদরে আলিঙ্গন করে নিল।
দুজনেই প্রাণ করলো ভালোবাসার অমীয় সুধা। আচ্ছা রাজ, তুমি কি জাদু দেখবা? জাদু? সেটা আবার কেমনে বলো, দেখবি কি না? আচ্ছা তুমি কি আমেরিকা গিয়ে জাদু শিখে আসছো নাকি? রাগাবা না কিন্তু। রাগালে কি করবে? রাগালে কামড় দিব। আচ্ছা, কামড় দিতে হবে না, দেখাও তো জাদু। সুমাইয়া আস্তে আস্তে বুকের কাপড়টা সরিয়ে ফেলছে। এই কি করছো? কি কাপড় সরাচ্ছ কেন তুমি? জাদু দেখতে সময় কথা বলতে হয় না, চুপ করে দেখতে থাকো। সুমাইয়া বুকের কাপড়টা অনেক সরাতে রাজ দেখতে পেল সুমাইয়ের বুকের উপর ট্যাটু করা রাজ মাই হার্ট। রাজ দেখে যেন কেঁদে ফেলল, কান্না জড়িত কণ্ঠে বলল, সুমাইয়া তুমি আমায় এত ভালোবাসো? কই, ভালোবাসি না তো, আমি আমাকে ভালোবাসি। তুমি যে আমার জান, তোমাকে ছাড়া বাঁচবো কীভাবে? আমাকে নিয়েই বাঁচবে। আর শোনো, 3 থেকে 4 মাসের মাঝেই প্ল্যান সাকসেস হবে। মা বলেছে তার শেয়ার আমার নামেই লিখে দিবে। তখন মা আর আমার সিদ্ধান্তের উপর কথা বলতে পারবে না। মৌকে ডিভোর্স দিয়ে দিব তখন। সত্যি বলতে মৌ এখন দাবার গুটি, ওকে দেখে শুনে চালাতে হবে আমাদের। মাইজান, এখন আদর করো, আমাকে পাপ্পি দাও। এদিকে মৌ নাকে মুখে পানি দিয়ে অন্য রুমে গিয়ে বসে আছে। মৌ পেটে হাত দিয়ে বলছে, এই তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তুই? মার কথা শুনতে পাচ্ছিস? শোন না, তোর বাবাইয়ের কথা রাগ করিস না কেমন? তোর বাবাইটা অনেক রাগী, তাই না? আর হ্যাঁ শোন, তোর বাবাই তোকে কোনো কিছু বললে কান ধরে থাকবি, শুধু তুই আমার কথা শুনবি, মনে থাকবে? আর কাঁদবি না কেমন? তুই যদি কাঁদিস তাহলে আমিও কেঁদে দিব। এই বলে মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। চোখের পানি আল্লাহ যে কত দিয়েছে। শুনেছি মা জন্ম দেওয়ার পরই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মায়ের দুধটাও আল্লাহ আমার ভাগ্যে রাখেনি। জন্ম নেওয়ার পরপরই নাকি গগন বিদারী কান্না করেছিলাম। আচ্ছা হে আসমান জমিনের প্রভু, আমাকে কাঁদাতে কি তোমার এত ভালো লাগে? যদি ভালো লাগে, সহ্য করার ক্ষমতা দিয়ে আমি তোমার খুশির জন্য আমৃত্যু কেঁদে যাব। আর মাঝে মাঝে খুব রাগ হয় দাদির প্রতি। ছোটবেলা বাবা যখন গলা চেপে ধরেছিল, তখন কেন সে আমায় বাঁচিয়েছে? অপায়া মেয়েদেরকে যে বাঁচতে হয় না। অপায়ার কারণেই মাকে জন্মের পরপরই বাবার কাছ থেকে আমি কেড়ে নিয়েছি। যে বাবা আমাকে নিয়েও হাজারো স্বপ্ন দেখেছিল, সে বাবাকে কষ্ট দিয়েছি। বাবা আজও আমাকে মায়ের হত্যাকারী পাবে। যদি আমি পৃথিবীতে না আসতাম, তাহলে নাকি আমার মা মরতো না। এদিকে মৌয়ের পাশে রাখা তার ফোনটা বেজে উঠছে। ফোনটা একবার রিং হতে দ্বিতীয়বার মৌ চোখের পানি মুছে ফোনটা রিসিভ করেই বলল, আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন? হ্যাঁ মা, তোর দোয়াতে ভালোই আছি। আমার মাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। মা আপনার শরীর কেমন? ভালো। আচ্ছা রাজ কোথায়? বাসায় নাকি অফিসে? মা রাজ বাসায় আছে। আমার একা থাকতে কষ্ট হবে বলে রাজ আজ অফিসে যায়নি। তাই বুঝি? সত্যি মা, আমি যা 22 বছর করতে পারিনি, তুই তা কয়েকদিনে করে দেখিয়েছিস। তোর প্রতি আমার বিশ্বাস ছিল। আচ্ছা হাতারামটা কি খেয়েছে? আর তুই খেয়েছিস মা? হ্যাঁ মা, জানো আজকে রাজ বিরিয়ানি নিয়ে এসেছিল, ওর নিজে হাতে আমাকে খাইয়ে দিয়েছে। বলে মৌ আর কান্না আটকাতে পারল না, ফোন ধরে সাফা কান্না করে দিল। কি হলো, তুই কাঁদছিস কেন মা? না মা, আপনারা রীতির জন্য আমার মন খারাপ লাগছে, তাই একটু। দূর পাগলি মেয়ে, কাঁদে না, আমরা 3-4 দিন পরেই এসে পড়ব। আচ্ছা মা, নামাজ পড়ব এখন, তাহলে রাখি। ফোনটা কেটে দিতেই চোখ যায় তাদের রুমের দিকে। দরজাটা এখনও আটকানো। মনে হচ্ছে কেউ মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে। বাঙালি মেয়েরা সব পারলেও নিজের স্বামীর ভাগ কাউকে কখনো দিতে পারে না। হঠাৎই ঘড়ির কাঁটা জানান দিল 2টা বাজে। মৌ তাড়াহুড়া করে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে রুম থেকে বের হতেই দেখে রাজা সুমাইয়া দাঁড়িয়ে আছে। কিছু বলবেন আপনি? রান্না করেছ? নামাজ শেষ করলাম, আপনারা একটু বসেন, আমি রান্না করে নিয়ে আসছি। কি, তার মানে এখনও রান্না হয়নি? রাজ, এই মেয়েকে তুমি বাড়ির রানী করে নিয়ে আসছো নাকি? এই এই শোনো, আধা ঘন্টার মাঝে যেন রান্না করে নিয়ে আসা হয়, না হলে তোর কাপড় গা থেকে খুলে পেটাবো। ক্ষুধায় আমার পেট চলে যাচ্ছে। মৌ আর কিছু না বলেই চলে গেল। শরীরটাও খারাপ লাগছে, মাথাটাও কেমন যেন ঝিম ঝিম করছে। তবুও তাড়াহুড়া করে রান্না করে যাচ্ছে আর মনে মনে আল্লাহকে ডাকছে।
যেন রান্নাটা শেষ করতে পারে, কিন্তু কেমন যেন সময় যাচ্ছে শরীরটা আরও অস্থির হয়ে আসছে। আজ শরীর থেকে অনেক ব্লাড গিয়েছে, শরীরটা যেন ক্রমশই অবশ হয়ে আসছে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। তবুও রান্নার কাজ করে যাচ্ছে মৌ, কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মৌ রান্নাঘরের মেঝেতে বসে পড়ল। বসে পড়ে শরীরটা নিয়ে আর দাঁড়ানোর ক্ষমতা পেল না। চোখ দুটি কখন যে বন্ধ হয়ে গেছে খেয়াল নেই। এদিকে সুমাইয়া রাজের বুকে শুয়ে শুয়ে বলছে, জান, তুমি এত আমায় ভালোবাসো কেন? এত সুন্দর বউয়ের দিকে ফিরিয়েও তাকাও না। কী বলো সুইটহার্ট, আমার চোখে তুমিই পৃথিবীর সেরা সুন্দরী, তুমি আমার নিঃশ্বাস। আমার জান, লাভ ইউ। জান, আমার না ক্ষুধা লাগছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল রক্ষিতাটার কোনো খবর নেই। সুইটহার্ট, রাগ করো না তো, আমি দেখছি বিষয়টা, তোমাকে যেতে হবে না, আমিই দেখছি। সুমাইয়া রাজের কপালে চুমু দিয়ে চলে গেল রান্নাঘরে তাকিয়ে দেখে কোথাও মৌ নেই। সুমাইয়া জোরে জোরে রাজকে ডাকতে লাগলো, এই রাজ, তুমি কোথায়? দেখে যাও, তোমার বাড়া করা মেয়েটা পালিয়ে গেছে। রাজ দৌড়ে রান্নাঘরে আসে। সত্যিই তো রান্না বসিয়ে রেখে কোথায় গেল? হঠাৎই সুমাইয়ার চোখ রান্নাঘরের মেঝের দিকে তাকাতেই দেখে মৌ অজ্ঞান হয়ে শুয়ে আছে। রাজ, দেখেছ, সামান্য কাজ দেখে অসুস্থতার ভান ধরেছে। সুমাইয়া, চুপ করো তো, দেখি কি হয়েছে। রাজ মৌয়ের কাছে বসতে বুঝতে পারল মৌ অজ্ঞান হয়ে গেছে। রাজ মৌকে কোলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দেয়। সুমাইয়া এসব দেখে রাগে ফুঁসতে উঠেছে। হঠাৎই সুমাইয়ার ফোনটা বাজতে লাগে। সুমাইয়া ফোন ধরেই বলল, বাবা। মারে, তুই কোথায় আছিস? বাবা, রাজের সাথে তাদের বাসায় আছি আমি, একটু তাড়াতাড়ি বাসায় আয় তো মা। সুমাইয়া ফোন কেটে দিয়েই বলল, জান, আমি এখন আসি, কালকে সারাদিন তোমার সাথে থাকবো। মনে হয় বাবা শরীরটা আবারও খারাপ করেছে, আমি আসি কেমন? এই বলেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমি আসি জান। আচ্ছা। সুমাইয়া যখন চলে যাবে এমন সময় রাজ সুমাইয়ার হাতটা ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, এবার যাও। সুমাইয়া মুচকি হেসে চলে গেল। সুমাইয়া চলে গেলে রাজের দৃষ্টি পড়ল মৌয়ের ওপর। মৌয়ের বর্ষা গালটা লাল হয়ে আছে, গালের ভিতর বোঝা যাচ্ছে 5 আঙ্গুলের ছাপ। রাজ কী করবে বুঝতে পারছে না। মেয়েটার দিকে তাকিয়ে সত্যি মায়া লাগছে, মুখটা মায়াবী লাগছে, নাকে এখনও রক্ত জমাট বেঁধে আছে। না, এভাবে থাকলে যদি মেয়েটা মারা যায়। জানি না মেয়েটা কেন যেন সন্তান কনসিভ করলো। বাচ্চাটাকে নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। না, আপাতত দেখি জ্ঞান ফেরাতে পারি কি না। রাজ পানি নিয়ে এসে মৌয়ের মুখে ছিটিয়ে দিতে মৌ মিটমিট করে তাকালো। মৌ চোখ খুলে প্রথমে রাজের মুখটা দেখতে পায়। মৌ বুঝতে পারলো তার মাথাটা রাজের উরুতে। খুব লজ্জা লাগছে মৌয়ের। সারাদিনের নির্যাতন, রাজের থাপ্পড় যেন রাজের মুখের দিকে তাকাতে সব কিছু ভুলে যায় মৌ। মৌয়ের হাতটা রাজ ধরতে চমকে যায়, হাত একদম হিম শীতল হয়ে যাচ্ছে। মনে পড়ল ছোটবেলায় শুনেছে মানুষ মরে যাওয়ার আগে নাকি শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এদিকে মৌয়ের হাত পা তো বরফের মতো হয়ে যাচ্ছে। মৌ যদি সত্যি মরে যায় তাহলে কেমন হবে? না, এ হতে দেওয়া যাবে না। এদিকে মৌয়ের শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। রাজ রান্নাঘর থেকে সরিষার তেল এনে মৌয়ের হাতে পায়ে লাগাচ্ছে। তারপরও মৌয়ের শরীর গরম হচ্ছে না, কাঁপুনি যেন বেড়েই চলছে। মৌ জ্বরে আর তাকাতে পারছে না। মনে হচ্ছে দিনের চার আর রক্ত যাওয়ার জন্য জ্বর এসে পড়েছে। রাজময়ের ওপর কম্বল জড়িয়ে দিয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো, কিন্তু শরীর গরম হওয়ার কোনো নাম নেই। এদিকে হসপিটালে নিতে গেলেও 3-4 ঘন্টার মতো লাগবে। অনেক তো রাত হয়ে গেছে। হঠাৎই মনে পড়লো পুরুষের স্পর্শে মেয়েদের শরীর গরম হয়। রাজ কোনো কিছু চিন্তা না করেই কম্বলের ভিতর ঢুকে গেল। ময়ের শরীরটা কাঁপছে। রাজ মুখে শক্ত করে জড়িয়ে ধরে। তারপরও ময়ের কাঁপুনি কমছে না। রাজ আবার ময়ের উর্বর ঠোঁটে তার ঠোঁটখানা মিলিয়ে হারিয়ে গেল অন্য ভুবনে। মৌ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এদিকে এভাবে কিছুক্ষণ থাকার পর ময়ের শরীরটা অন্যরকম গরম হয়ে গেছে। রাজ এবার মুখে ছাড়তে চেয়েও ছাড়তে পারছে না। কোনো এক অজানা মায়াই যেন আটকে যাচ্ছে। মৌ ঘুমের ঘরে রাজকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। রাজও রেসপন্স করলো। রাজের কাছে কেমন যেন লাগছে, নিজেকে মাতাল মাতাল লাগছে। চোখে রাজ্যের ঘুম নেমে এলো। সকালবেলা ময়ের ঘুম ভাঙতে দেখে কোনো এক প্রাচীরে সে আবদ্ধ, যে প্রাচীরে সে সারা জীবন থাকতে চায়। প্রাচীরটা আর অন্য কিছুই না, রাজের বুক। মৌ তার সকল কষ্ট ভুলে গেছে। দিনে রাজা সুমাইয়া কী বলল তা মনে নেই। মনে হচ্ছে রাজের বুকটা তার নিরাপদ আশ্রয়। মৌয়ের চোখে জল এসে যায়, কাঁদতে কাঁদতে রাজের শার্টটা ভিজে যায়। রাজ সজাগ পেয়ে দেখে মৌ তার বুকে। রাজ মৌকে বুক থেকে সরিয়ে দিয়ে বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি এসব। কাল রাতে আপনার শরীর ঠান্ডা হয়ে যাওয়ায় এসব করেছি। মৌ কিছু বলে না। লজ্জায় তার মুখটা লাল টুকটুকে হয়ে যায়। রাজার হঠাৎ করে মনে পড়ে যায় সুমাইয়ার কথা। সে আজ রাতে কি করলো? এটা তো তার আমানত। সুমাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।
সকালবেলায় রাজ শাওয়ার নিতে চলে যায়। রাজ শাওয়ার নিয়ে বের হতেই মৌ শাওয়ার নিতে চলে যায়। মৌ শাওয়ার নিয়ে বের হতেই দেখে রাজ নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে। রাজকে দেখে মৌ যেন প্রেমে পড়ে যায়। হঠাৎই মৌয়ের মনে পড়ে সে মিথ্যে স্বপ্ন দেখছে। আকাশের সাথে যে ধরা যায় না, তাকে দূর থেকে দেখতে হয়। হঠাৎ রাজ মৌয়ের দিকে তাকিয়ে চিৎকার দেয়। মৌ তার দিকে সেই দেখে গোসল নিয়ে যে টাওয়ালটা পড়েছে তা ফ্লোরে। মৌ এবার চিৎকার রুমে চলে যায়, চেঞ্জিং রুমে। কোনো রকম গায়ে কাপড় জড়িয়ে বের হতেই রাজ মৌয়ের গালে সর বসিয়ে দিয়ে বলল, রাত্রে যা করেছি তার সব কিছু তোকে বাঁচাতে। এভাবে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে আমাকে তোর বিশেষ বিশেষ অঙ্গ প্রদর্শন করালে কি আমি তোর প্রেমে পড়ে যাব? রাজ কখনো রাস্তার রক্ষিতাদের দিকে ফিরেও তাকায় না। আর হ্যাঁ, কোনোদিন যদি আজকের মতো করতে দেখি তাহলে তোর কি হবে আল্লাহই জানে। রক্ষিতা কোথাকার। রাজার মুখে রক্ষিতা কথাটা শুনে মৌয়ের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মৌ কান্না থামাতে পারছে না। কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি শাড়ি পরতে পারি না, আর টাওয়াল তো আরও পরতে পারি না। এমন সময় পিছন থেকে কে যেন বলল, কি হয়েছে জান? রক্ষিতাটাই তোমায় কিছু বলেছে? মৌ পিছনে চেয়ে দেখে সুমাইয়া। মৌ কিছু না বলে চলে গেল। না, কিছু বলেনি। আচ্ছা, বলেছিলাম না রাজ তোমাকে আজ আমরা সারা শহর ঘুরব। হ্যাঁ, ঘুরবো তো। তাহলে চলো। হ্যাঁ, চলো। মৌ রাজকে চলে যেতে দেখে বলল, খেয়ে যাবেন না? না, আমার ক্ষুধা নেই। এই বলে সুমাইয়ার সাথে রাজ চলে গেল। মৌ রুমে বসে বসে কাঁদছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি একটু হসপিটালে আসবেন, রিপোর্টগুলো রেডি। যদি আসতেন, আর হ্যাঁ, পারলে টাকাটা নিয়ে আসবেন। মৌ ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলো, এখন রাজার কাছে টাকা চাইলে সে কী ভাববে। এদিকে রাজা সুমাইয়া রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখে মা ফোন দিয়েছে। হ্যাঁ বাবা, কেমন আছিস? হ্যালো মা, বলো। হ্যাঁ মা, ভালো আছি। আর তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কী যে বলো না মা, মৌ থাকতে আমার কোনো সমস্যাই হবে না। তুমি মামা সুস্থ হলে তারপর এসো। আচ্ছা বাবা, মৌয়ের দিকে খেয়াল রাখিস। কী যে বলো না মা, মৌ তো আমার সাথেই আছে। আমি মৌকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো থাকিস। আর আমরা পরশু দিনে এসে পড়ব। আচ্ছা। ফোন কেটে দিতেই সুমাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, জান, আজকের পাস্তাটা অন্যরকম স্বাদ ছিল। তাই বুঝি? তাই এত স্বাদ হলো কিভাবে? আরে আমার জান যে আমাকে খাইয়ে দিয়েছে তাই। লাভ ইউ হার্ট। হঠাৎই রেস্টুরেন্টে সুমাইয়ার রাজের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। কথায় কথায় সুমাইয়া বলে দেয়, আজকে রাজার বাড়িতে মার আপু নেই, তাই সে বাড়িতে পার্টি হবে। রাজও আর কিছুই বলে না। বন্ধুদের বাসায় আসতে বলে সুমাইয়ার রাজ বাসায় এসে পড়ে। রাজ বাসায় আসতে দেখে মৌ বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। জান, তোমার রক্ষিতাটাকে বলো অন্য রুমে যেতে। তোমাকে খুব কাছে পেতে মন চাচ্ছে আমার। এমন সুযোগ তো আর বারবার পাবো না। হ্যাঁ হাট। আচ্ছা, বিয়ের আগে এতটা ঘনিষ্ঠ হওয়া কি ঠিক হবে? জান, তুমি নাকি আমাকে ভালোবাসো? ভালোবাসলে এই কথাটা বলতেই পারতে না। আমার মন প্রাণ তো সে কবেই তোমাকে আমি দিয়ে দিয়েছি। আর আমার বিশ্বাস আছে আমার জান আমাকে ঠকাবে না। আমায় অনেক ভালোবাসে সে। তাই বুঝি? হ্যাঁ, তাই। আচ্ছা, আমি তাহলে মৌকে উঠিয়ে দিচ্ছি। এই মৌ, মৌ। দুইবার ডাক দিতে মৌয়ের ঘুম ভেঙে যায়। মৌ ঘুম ঘুম থেকে কিছু বলবে। তুমি অন্য রুমে চলে যাও। আমার না শরীর খারাপ লাগছে খুব। একটু পর উঠি। জান, দেখেছ নবাবজাদি কি বলে? মৌ অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে কোনো রকম ওঠে, পাশের রুমে চলে যায়। মৌ চলে যেতে সুমাইয়া ঘরে দরজা লাগিয়ে দেয়। এই দরজা লাগাচ্ছ কেন? নেকা, তুমি কি কিছুই বোঝো না? না তো। তাহলে কাছে আসো, বুঝাচ্ছি। না, আমার ভয় করে। ভয় করবে না, আসো। রাজ কাছে যেতেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা যান, চোখ বন্ধ করেও তো। কিন্তু কেন? সারপ্রাইজ আছে। রাজ চোখ বন্ধ করে বুঝতে পারছে সুমাইয়া গা থেকে কাপড় খুলছে। রাজ সুমাইয়াকে জড়িয়ে ধরে বলল, এটা বাসের রাতের জন্য না হয় থাকুক। বিয়ে যে কবে করবে না তুমি আমাকে? আমার অনেক ভয় হয়। রক্ষিতাটা যেমন করে, তোমাকে যদি আমার কাছ থেকে কেড়ে নেয় আমি তাহলে সত্যি মরে যাব। দেখো, তুমি আমার জীবন, তাই তোমাকে আমি সব দিতে চাই। তবুও তুমি যেও না। দূর পাগলি, তোমাকে ছাড়া যে আমিও বাঁচব না। বড্ড বেশি ভালোবাসি আমার পাগলিটাকে। সারাটা জীবন ভালোবাসবো। খুব ভালোবাসো। একটা পাপ্পিও দিচ্ছ না, কিপটা কোথাকার। তুমি সত্যি কিপটা। দাঁড়াও,
কিপটা না কি আমি দেখাচ্ছি। এই বলে রাস্তার উষ্ঠদয় সুমাইয়ার উষ্ঠযোগলে স্পর্শ করে। ওদিকে মৌ এখনো খায়নি, রোজা রেখেছে। রোজা নিয়ে রাজ আর সুমাইয়ের এসব দৃশ্য সহ্য হচ্ছে না তার। মন চাচ্ছে যেন নিজেকে শেষ করে দিতে, কিন্তু না, আর প্রতিদিন এসব দৃশ্য সহ্য হয় না। মানুষ কিভাবে পারে এসব করতে। দেখতে দেখতে মাগরিবের নামাজের আজান হয়ে যায়। মৌ হালকা কিছু খাবার দিয়ে ইফতার করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করতে কলিং বেলটা বেজে ওঠে। মৌ দরজা খুলতেই দেখে কয়েকজন ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কে? আমরা রাজের ফ্রেন্ড। রাজ বাসায় আছে? হ্যাঁ আছে। এদিকে কলিং বেলের শব্দ শুনে রাজ আর সুমাইয়া এসে দেখে রিফাত, নিশাত, রাকিবেরা আসছে। রাজ তাদেরকে নিয়ে ভিতরে যেতে যেতে বলে, তোরা কি ড্রিঙ্কস নিয়ে আসছিস? হ্যাঁ। ওসবে তো চিন্তা করতে হবে না। তোর রুমে সাউন্ড বক্স আছে না? হ্যাঁ আছে। আর হ্যাঁ মৌ, তুমি আমাদের জন্য রান্না করবে। ফ্রিজে সব কিছুই রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। ময়ের আর সহ্য হচ্ছে না। এতগুলো বাহিরের লোক তার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আচ্ছা তাড়াতাড়ি রান্না করবে। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল রুমে যাই। রুমে গিয়েই একজন আরেকজনের সাথে কথা বলছে। সুমাইয়া ড্রিঙ্কস করছে, সাথে রাজও। সবাই বক্সে বাজানো হিন্দি গানে তালে তালে নাচছে। সুমাইয়া রাকিবের সাথে তালে তালে নাচছে, রাজ নিশাতের সাথে। সবাই মনে হয় অন্য এক জগতে আছে। আর কিছুক্ষণ পরপর ড্রিঙ্কস করছে। এদিকে ময়ের রান্না করা শেষ। খাবার টেবিলে সাজিয়ে রেখে গড়ির দিকে তাকিয়ে দেখে এশার নামাজে কাজা হয়ে যাচ্ছে, কিন্তু রুমে ফুল ভলিউমে গান চলছে। এত শব্দের ভিতরে নামাজ পড়বে কিভাবে? মৌ রাজকে গিয়ে দেখে মাতলামো করছে আর গানের তালে তালে নাচছে। মৌ রাজকে গিয়ে বলল, আপনি একটু গানের সাউন্ডটা কমিয়ে দিবেন, আমি নামাজ পড়তাম। রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে। তোর নামাজ পড়তে হবে না, চল আমার সাথে তুই ডান্স করবি। না, আপনার মন চাই তো আপনি করুন। এমন সময় অন্য একটা ছেলে ময়ের হাতটা ধরতেই বলে, কাম অন বেবি, ইউ আর সো হট, চলো ডান্স করি। প্লিজ ছাড়েন আমার হাত। কি হলো, করবে না? এ বলে ছেলেটা যখন ময়ের কাছে আসতে চায়, মৌ তখনই একবার ছেলেটার গালে কষে একটা চড় মারে। সবাই ময়ের চড় মারা দেখে নিস্তব্ধ হয়ে যায়। এই দোস্ত, তুই বাড়িতে পার্টির কথা বলে আমাদেরকে এভাবে অপমান না করলেও কিন্তু পারতি। একটু ডান্সই তো করতে চেয়েছিলাম। এ রাকিব তো আমার হাতটাই ধরেছিল, নাচলে কি হতো? ছি রাজ, তোমার লজ্জা করছে না নিজের বউকে অন্যের সাথে রোমান্স করার কথা বলতে? আর যে ছেলে মেয়ে জাতিকে সম্মান করতে পারে না তাকে একটা কেন আরও থাপ্পড় দিলেও কম হয়ে যাবে। মৌয়ের কথা শুনে সবাই বলল, রাজ দোস্ত, আমরা তাহলে আসি। তুই এমন করে আমাদেরকে অপমান না করলেও পারতি। এই চল চল সবাই। রাজ সবাইকে থাকতে বললেও সবাই চলে গেল। সবাই চলে গেলে রাজ মৌকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বলে, তোর ভাগ্য ভালো, বন্ধু তোর সাথে ডান্স করতে চেয়েছিল। আর এসব এখন কমন ব্যাপার। এই জান, তুমি কাকে যে কি বলো? যে মেয়ে টাকার লোভে রক্ষিত হতে পারে তার আবার সম্মান? এই যে মিস, আমি রাজের বিয়ে করা বউ, আমি কোনো রক্ষিতা নই। দেখেছো জান কি বলে মেয়েটা? রাজ এবার রাগা সহ্য করতে না পেরে ময়ের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। রাজের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। এই, তুই স্বেচ্ছায় চুক্তিতে রাজি হয়েছিস না? 6 মাসের জন্য 6 লাখ টাকা। এটা দিয়ে তোর মতো 10টা মেয়েকে রক্ষিতা করে রাখা যেত। নির্ঘাত মা তোকে পছন্দ করেছিল বলে। আর তোকে তো বলেছিলাম আমি সুমাইয়াকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। এখানে আমার কি করার আছে? আর তুই আমার চোখের সামনে থেকে বের হ। মৌ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। সত্যিই তো, সে তো রক্ষিতা, টাকার জন্যই সব কিছু করেছে। এখানে রাজেরই বা কী দোষ? আর দোষ তো তার কপালের। মৌ সোজা হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। সে কী করবে ভেবে পাচ্ছে না। নামাজ শেষ করে যায় নামাজে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন রাজকে ডাকতে যাবে, এমন সময় জানালা দিয়ে দেখে সুমাইয়া রাজের বুকে রূপর মাথা দিয়ে শুয়ে পড়ছে। জান, তুমি রক্ষিতা রাখো আর যাই রাখো, ময়ের গর্ভের সন্তানটা নষ্ট করতে হবে, তা না হলে পরে তোমার সম্পত্তিতে ভাগ বসাবে। তাই তো, এটা তো আমি ভাবিনি। আচ্ছা কিভাবে নষ্ট করা যায়? শোনো, তুমি ওর একটু টেক কেয়ার করবে। কাল আমি ওষুধ এনে দিব, সেটা দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিবে। তারপর আর কোনো ঝামেলা থাকবে না। যদি না খাই, না খেলে অন্য পন্থায় হাঁটতে হবে। কেমন? শোনো, মেয়েরা গর্ভবতী থাকলে তার তোলপেটে যদি লাথি দাও তাহলে মরে যাবে। এতে অনেকটা রিস্ক। বাদ দাও, কাল আমি মেডিসিন নিয়ে আসবো। তুমি যেভাবে হোক বাচ্চাটা নষ্ট করবে। মৌ এসব কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারছে না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সংসার। এটা গল্পের প্রথম অংশ।
পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।